দর্শক, আমন্ত্রণ যমুনার বিশেষ আয়োজন ডক্টর সলভ কল অনুষ্ঠানে। আপনাদের স্বাস্থ্য বিষয়ক নানা প্রশ্ন আসে হিসেবে তাৎক্ষণিক সমাধান নিয়ে আমাদের এই আয়োজনে থাকছেন দেশ বরেণ্য আর আধুনিক চিকিৎসা বিজ্ঞানের দক্ষ চিকিৎসকরা। এই পর্যায়ে আজ আমাদের আলোচনার বিষয় ভাইরাস জ্বর। আলোচনার জন্য আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন ডাক্তার মঞ্জুরুল হক, সহযোগী অধ্যাপক, মেডিসিন বিভাগ, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ পেতে ফোন করুন 0298240552 এই নম্বরে। আপনাদের সাথে পুরো আয়োজন জুড়ে আছি আমি ডাক্তার আবু সাইদ শিমুল। দর্শক, এখন কিন্তু সারা দেশ জুড়ে ঘরে ঘরে ভাইরাস জ্বর এবং এতে আক্রান্ত হচ্ছেন সকলেই, শিশু, বৃদ্ধ, তরুণ, তরুণী। কারো না কারো ঘরে কেউ না কেউ আক্রান্ত হচ্ছেন। এই জ্বরে নাকাল আমাদের দেশবাসী। অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে স্কুল মিস হচ্ছে, অফিস মিস হচ্ছে। এই জ্বর কেন হচ্ছে, এ থেকে প্রতিকারের উপায় কি, সব বিষয় নিয়ে আলাপ করতে আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মঞ্জুরুল হক। আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ শিমুল। জি, প্রথমে আসলে একটু জানতে চাইছি এই সময় আসলে এই যে ভাইরাস জ্বরের তো প্রকোপ কেন? আসলে কি আমাদের এখন যে জ্বরগুলো হচ্ছে এর মধ্যে মূলত তিনটা জ্বর আমরা পাচ্ছি। একটা হচ্ছে ডেঙ্গু, একটা হচ্ছে চিকুনগুনিয়া, আর হচ্ছে ফ্লু, নর্মাল ফ্লু। এখন আমরা জানি যে ফ্লুটা অ্যাকচুয়ালি একটা এন্ডেমিক পিরিয়ড টাইম থাকে, সেটা হচ্ছে আমরা এপ্রিল থেকে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত একটা ফ্লুর ইনডেমসিটি। একটু যদি আমি দর্শকদের জ্ঞাতার্থ জানাতে চাই, অনেকে মনে করে থাকেন যে ইউরোপ আমেরিকায় যেমন কি শীতকালে হয় নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারিতে, আমাদের এখানে কিন্তু এই যে ফ্লু এর সময়টা কিন্তু এইটাই, তাই তো? আমাদের মেন ফ্লু টাইমটা হচ্ছে এপ্রিল টু সেপ্টেম্বর। এর মধ্যে আবার জুলাই আর আগস্ট এই দুইটা সময় হচ্ছে পিক, সবচেয়ে পিক থাকে। কারণ আমরা ওই পিক পিরিয়ডটা পার করছি, যার ফলে এখন এই জ্বরের এটা বেশি পাচ্ছে। আর ডেঙ্গু আর চিকুনগুনিয়া এটা সাইমালটেনিয়াসলি চলছে। একই সাথে আসলে তিনটাই তো আসলে ডেঙ্গু তো একটা ভাইরাস, চিকুনগুনিয়া ভাইরাস, সকল তিনটা জ্বর মিলে এটা আসলে সংখ্যাটা আমরা অনেক বেশি দেখছি। আমাদের যে ভোগান্তি সেটা অনেক বেশি। একটু যদি বলতে, এই যে ভাইরাস জ্বর এটা কি কি লক্ষণ নিয়ে আসছে আপনাদের কাছে? এখন ডেঙ্গু আর চিকুনগুনিয়ার সিমটমস অনেকটাই কাছাকাছি, তার মধ্যে কিছু ডিফারেন্সিয়েট করার সুযোগ আছে আমাদের। আর আমাদের ফ্লু যেটা, এটা একটু ডিফারেন্ট। যেমন ফ্লুতে সাধারণত সর্দি, কাশি, গলা ব্যথা এই জিনিসগুলো থাকে, বাট ডেঙ্গু চিকুনগুনিয়াতে সাধারণত এই জিনিসগুলো থাকে না। আর ডেঙ্গু চিকুনগুনিয়া যদি আলাদা করতে চাই আমরা, ডেঙ্গুর জ্বরটা ইউজুয়ালি খুব বেশি জ্বর, হাই ফিভার থাকে। চিকুনগুনিয়া জ্বরটা কম্পারেটিভলি একটু কম হয়। আর চিকুনগুনিয়াতে জয়েন্ট পেনটা অনেক বেশি। আর ডেঙ্গুতে দেখা যায় জয়েন্ট পেনের চেয়ে মাসেল পেন, বডি এক, মাথা ব্যথা এগুলা বেশি। অর্থাৎ মাংসপেশির ব্যথাটা ডেঙ্গুতে হয়, কিন্তু হাড়ের ব্যথাটা, জয়েন্টে ব্যথাগুলো চিকুনগুনিয়াতে বেশি হয়। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় যে হয়তোবা 12 ঘন্টা বা 24 ঘন্টা আগে ব্যথা দিয়ে শুরু হয়, এগুলো যে ব্যথা হওয়ার একদিন পরে যে আলটিমেটলি জ্বর আসতেছে। মানে চিকুনগুনিয়াতে জয়েন্ট পেনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আচ্ছা, আজ এই ভাইরাস জ্বরগুলিতে আজ বললেন যে একটু সর্দি থাকতে পারে, কাশি থাকতে পারে, এইগুলো আসলে যখন হয়, আমরা ইদানিং একটু লক্ষ্য করেছেন, আপনি করেছেন কিনা, এই যে ভাইরাস জ্বরগুলিতে ইনফ্লুয়েঞ্জা তো সেগুলো কিছু কিছু ক্ষেত্রে শরীর ব্যথা নিয়ে আসছে। এগুলি আসলে ঘরোয়াভাবে আসলে কি করণীয়? এই যে জ্বর হচ্ছে, দেখা যাচ্ছে সর্দি, অনেকের গলা ব্যথাও নিয়ে আসছে, ঘরোয়াভাবে আসলে কি কি করতে পারেন? মানে আসলে কি, যেটা নর্মাল ইনফ্লুয়েঞ্জা এটা মোস্ট অফ দ্য সেলফ লিমিটিং, মানে এটা একা একাই ঠিক হয়েছে। মোস্ট অফ দ্য ভাইরাল ফিভারগুলো এরকম, যেটা অটোমেটিক্যালি সেলফ লিমিট করে। বাট কিছু কিছু ক্ষেত্রে, যেমন বয়স্ক, 2 বছরের নিচের বাচ্চা, বা যাদের ইমিউনিটি কম, এইরকম যারা আছে তাদের ক্ষেত্রে এটা কমপ্লিকেশনস হতে পারে। নর্মাল ফ্লু থেকে অনেক সময় নিউমোনিয়া হয়ে যায়, অন্যান্য আরও কিছু কিছু কমপ্লিকেশনস হতে পারে। বাট আদারওয়াইজ মোস্ট অফ দ্য টাইম দেখা যায় যে বাসায় আমাদের যে সাধারণ ব্যবস্থাপনা আছে ওটার মাধ্যমে কিন্তু রোগীরা সুস্থ হয়ে যায়। কথার কথা একটু প্যারাসিটামল খেলেও, একটু ঠান্ডা সর্দির ওষুধ খাচ্ছে, একটু ভিটামিন সি জাতীয় ওষুধ খাচ্ছে, একটু পানি বেশি করে খাচ্ছে, এর মধ্যেই কিন্তু মোস্ট অফ দ্য টাইম দেখা যায় 4-5 দিনের মধ্যে রোগীরা সুস্থ হয়ে যাচ্ছে। জ্বরের পরে কিছুটা দুর্বলতা, খাওয়া রুচি এটা কিছুদিন পারসিস্ট করতে পারে, বাট মেইন প্রবলেমটা কিন্তু সবার ক্ষেত্রে চলে যায়। কিন্তু যারা, যেগুলো বললাম, যাদের রিস্ক ফ্যাক্টরস আছে, তাদের ক্ষেত্রে আইডিয়ালি বলা হয় যে এটা যেন না হয়, এই জন্য অবশ্যই এদেরকে ভ্যাকসিনেশন করা উচিত। ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি ইয়ারলি একবার করে নিলে, স্পেশালি যারা রিস্ক ফ্যাক্টরস আছে তাদের ক্ষেত্রে অবশ্যই এটা নিয়ে নেওয়া উচিত। আর যদি বলতে রিস্ক কাদের এই ভ্যাকসিনটা নেওয়া উচিত? রিস্ক ফ্যাক্টর যারা বললাম, যে যারা একদম বাচ্চা, 5 বছরের নিচের বাচ্চা, এর মধ্যেও স্পেশালি যারা 2 বছরের নিচে, এদের রিস্ক বেশি। 65 ইয়ার্সের উপরে যারা, তাদের রিস্ক বেশি। যাদের ইমিউনিটি কম, হয়তো বা কোনো ক্যান্সার পেশেন্ট, কোনো ক্যান্সার পেশেন্ট, সে কোনো ধরনের ওষুধ খাচ্ছে যার ফলে তার ইমিউনিটিটা কম আছে, এই জাতীয় পেশেন্টদের ক্ষেত্রে এটা কমপ্লিকেশনস হওয়ার চান্স বেশি থাকে। সো এই জাতীয় কোনো পেশেন্ট থাকলে অবশ্যই এদের উচিত হচ্ছে ইয়ারলি ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এটা কি সরকারিভাবে কি দেওয়া হয় কিনা?
না, এটা সরকারিভাবে আমাদের এখন পর্যন্ত সাপ্লাই নাই, এটা সবাইকে নিজস্ব ব্যবস্থা করে নিতে হবে এটা। আচ্ছা, আর হজের সময় যে এটা কি শুধুমাত্র মেনিনজাইটিসের টিকা দেওয়া হয় না ফ্লুয়ের টিকাও সাথে দেওয়া হয়? হজের সময় দেওয়া হয়, কিন্তু এটা শুধুমাত্র হজ যাত্রীদের জন্য। আচ্ছা, তাহলে যদি আমাদের বেসরকারিভাবে তো বিভিন্ন কোম্পানি রয়েছে, সেটা যদি যাদের ক্ষেত্রে প্রয়োজনীয়, যে মনে হচ্ছে যে না তার রোগ প্রতিরোধ ক্ষমতা কম বা বারবার এরকম হচ্ছে, সেক্ষেত্রে আসলে দিয়ে নিলে এটা প্রতিরোধযোগ্য? অবশ্যই দেওয়া উচিত। স্পেশালি অনেকেই আছে কিছু ওষুধ খায় যেগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে ফেলে এটা, বা যাদের আগে থেকে দেখা যায় যে তাদের ফুসফুসের কোনো আগেরই রোগ আছে, যেমন অ্যাজমা আছে অথবা ব্রঙ্কাইটিস, সিওপিডি এই জাতীয় রোগ আছে, স্পেশালি এই জাতীয় গ্রুপকে ভ্যাকসিনটা নিয়ে নেওয়াটা হচ্ছে একদম উচিত। খুব সুন্দরভাবে বলছিলেন। এই যে এই সময়ে দেখা যাচ্ছে অনেকে খাবার দাবার নিয়ে প্রশ্ন করেন যে বিশেষ করে পানীয় কতটুকু পানি খাবেন, এগুলি যদি একটু যদি বলতেন কেমন খাবার দাবার হওয়া উচিত? অনেকে দেখা যাচ্ছে যে যাও ভাত খান, যে বলতে এই অমুক অমুক জিনিস খাওয়া যাবে না, এই ধরনের বিভিন্ন ধরনের আসলে ব্যবস্থা প্রচলিত আছে আর কি, একটু যদি বলতেন আমাদের। আসলে কি, যে কোনো ফিভারেই যখন বডি টেম্পারেচার বেড়ে যায় তখন কিন্তু বডি থেকে ইনসেন্সিবল লস বলি আমরা, মানে নিজের অজান্তেই বডি থেকে পানি কমে যায়। সো যে কোনো হাই ফিভারেই পানিটা একটু বেশি করে খাওয়া উচিত। এবং স্পেশালি ডেঙ্গুর ক্ষেত্রে এই জ্বরের জন্য যে ইনসেন্সিবল লস, এটা ছাড়াও বডির শরীরের ভিতর থেকে রক্তের নালী থেকে পানিটা বাইরে চলে যায়, এর জন্য এদের পানির ঘাটতিটা আরও বেশি হয়। এর জন্য পানির চাহিদাটা অন্য জ্বরের চেয়ে ডেঙ্গু রোগীর চাহিদাটা একটু বেশি তৈরি হয়। এবং ডেঙ্গু জ্বরের রোগীদের ক্ষেত্রে আমরা বলি সাধারণত প্লেন পানির চেয়ে আমরা লবণযুক্ত পানিটা খাওয়ার জন্য অ্যাডভাইস করি যদি জানা যায় যে রোগীর ডেঙ্গু জ্বর হয়েছে। কারণ হচ্ছে লবণযুক্ত পানিটা খেলে এটা রক্তের নালীর ভিতরেও তুলনামূলকভাবে একটু বেশি সময় থাকে, বাট এমনি প্লেন পানি খেলে এটা রক্তের নালীর বাইরে চলে যাওয়ার সুযোগটা একটু বেশি থাকে। এর জন্য আমরা লবণযুক্ত পানি, কথা কথা স্যালাইন খেলেও একটু ডাবের পানি খায় অথবা কোনো ফলের রস খাচ্ছে, এই জাতীয় জিনিসগুলো খেলে কম্পারেটিভলি প্লেন পানির চেয়ে এটা আমরা বেটার মনে করি আর কি। কতটুকু পানি খেতে হবে এমন কি কোনো বিষয় রয়েছে কিনা, বা যারা যারা ডায়াবেটিস রয়েছে, কিডনির সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে পানি ব্যবস্থাপনাটা কেমন হবে, এই সকল বিষয় নিয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর অন কল অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ভাইরাস জ্বর, এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মঞ্জুরুল হক। আমরা আলাপ করছিলাম, আপনি খুব সুন্দরভাবে বলছিলেন যে কতটুকু পানি খাবে, একটু ইলেকট্রোলাইটযুক্ত বা লবণযুক্ত যেটাকে আমরা বাংলায় বলছি, সেই রকম পানি খেলে, স্যালাইন খেলে ভালো। পানির যে ব্যবস্থাপনা, সেটার অনেকের ক্ষেত্রে অনেক কিডনি রোগী যারা রয়েছে, বা আমরা দেখেছি যাদের একটু প্রেশার রয়েছে, তারা একটু ইতস্তত থাকেন, দ্বিধাদ্বন্দ্বে ভোগেন যে আমি স্যালাইন খেলে কি আমার প্রেশার বেড়ে যাবে কিনা। আবার কিডনি রোগীদের ক্ষেত্রেও আমরা দেখেছি এই ধরনের, একটু যদি বলতেন যে ব্যাখ্যা করে এই সময় আসলে তাদের ক্ষেত্রে ব্যবস্থাপনা কেমন হবে? এখন আমাদের মোটামুটি প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি খেলে আমাদের জন্য সাফিসিয়েন্ট, বাট যাদের হাই টেম্পারেচার থাকে তাদের পানি কমে যাচ্ছে, যার ফলে খেতে হবে। বাট যখন কিডনি রোগী থাকে, এদের অনেকের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে না হলে অনেকের ক্ষেত্রে এদেরকে পানিটা একটু কম খেতে বলা হয়, এবং এদের ক্ষেত্রে লবণটাও আমরা ইউজুয়ালি রেস্ট্রিক্ট করে দিই। ওনাদের ক্ষেত্রে আসলে মানে এটা একটু প্লাস মাইনাস করতে হবে, যদি ওনার এই যেটুকু প্রয়োজন বাড়ছে এটাকে একটু কভার করতে হবে, আবার লবণটা কম্পারেটিভলি একটু কম খেতে হবে, এরকম একটা বিবেচনা করেই ওনাকে আসলে খেতে হবে। ওনার কিডনির কার্যকারিতা কোন পর্যায়ে আছে তার উপর ভিত্তি করে আসলে পানির পরিমাণটা নির্ধারণ করা হবে। যারা খুব প্রাথমিক পর্যায়ের কিডনি রোগী তাদের জন্য আসলে পানির রেস্ট্রিকশন খুব একটা প্রয়োজন পড়ে না, বাট যারা খুব অ্যাডভান্সড স্টেজে আছেন তাদের জন্য হয়তো বা ফ্লুইড রেস্ট্রিকশন। সেই ক্ষেত্রে আমাদের পরামর্শ থাকবে যে অবশ্যই ভাইরাস জ্বর যদিও বেশিরভাগ ক্ষেত্রে আসলে বাসাতেই এটা চিকিৎসা যোগ্য, সেই সব ক্ষেত্রে উনি যে চিকিৎসকের আসলে সবসময় দেখান, ওনার পরামর্শ নিয়ে আসলে ওনার যেহেতু অনেক কিছু বিষয় এখানে রয়েছে, যে তার স্টেজ অনুযায়ী কীরকম পানি খাবেন, সেটাই ওনার জন্য সবচেয়ে ভালো হবে। আরেকটা বিষয় সবসময় এখানে দেখা যাচ্ছে, এখনকার যে জ্বরগুলো, অনেক জ্বর, ভাইরাস জ্বর হলেও দেখা যাচ্ছে 103-4 জ্বর হয়ে যাচ্ছে, এবং যে আর জ্বর হচ্ছে দুর্নীতিতে ভুক্তভোগী থাকেনি, একটা অস্থিরতা কাজ করে যে জ্বর কেন নামছে না। আর দেখা যাচ্ছে যে তারা সাবুচুরি দিচ্ছেন, এরপরও জ্বর নামছে না দেখে আবার আপনাদের কাছে মতো যারা বিশেষজ্ঞ রয়েছে তাদের কাছে তো অবশ্যই জিজ্ঞেস করেন যে আবার নাপা ট্যাবলেট খাওয়া যাবে কিনা। এটা যদি একটু ব্যাখ্যা করতেন, কতক্ষণ পরপর নাপা এই যে বা প্যারাসিটামল বিভিন্ন কোম্পানির তো রয়েছে সেগুলো খাওয়া যায়, আপনার সাবুচুরি দিলেও কতক্ষণ পর আবার ট্যাবলেট খাওয়া যাবে? আচ্ছা, মানে এটা আসলে একটা টোটাল সারাদিনে মোটামুটি সেফ হচ্ছে 3 গ্রাম মতো প্যারাসিটামল খেলে এটা সেফ, এবং ইন্টারভেলটা 6 আওয়ার্সের মধ্যে না নেওয়াটাই শ্রেয়। মানে তার মানে কেউ যদি সেটা ট্যাবলেট ফর্মে হোক আর সাপোজিটরি ফর্মে হোক, কেউ যদি একবার নিয়ে নেয় এবং টেম্পারেচার যদি নাও কমে,
তাহলে 6 ঘন্টার মধ্যে আবার রিপিট না করাটাই উচিত। এবং সারাদিনে আমাকে হিসাব রাখতে হবে, বডি ওয়েট হিসেবে মূলত হিসাব করি আমরা। ম্যাক্সিমাম ডোজ আমরা কোথাও 4 গ্রাম পর্যন্ত অ্যাডভোকেট করে, বাট সেফ হচ্ছে 3 গ্রাম। 24 ঘন্টায় যদি আমরা 3 গ্রাম প্যারাসিটামল নেই তাহলে এটা মোটামুটি। তাহলে এখন তো আসলে এই জন্য প্যারাসিটামল গুলো 1 গ্রামেরও পাওয়া যায়, সেই ধরনের 1 গ্রাম ট্যাবলেট খেলে 3টার বেশি অবশ্যই তার নেওয়া 8 ঘন্টা পর পর নিলে ওটা বেটার, সমীচীন হবে না। আর যে সাবোজিটরি দেওয়া অনেকে যে মলদারে যে দেয়া, যে জ্বর বেশি হয়ে গেলে বা এইটা যদি দেওয়ার পরও না নামে তখন কি আবার ট্যাবলেট খাওয়া যাবে কিনা? ওই যে বললাম যে আমরা মুখেই খাই আর সাপোজিটরি নেই, আলটিমেটলি সব কিছু আমাদের রক্তেই যাচ্ছে। আমরা 6 ঘন্টার ইন্টারভেলে আবার নিলে এটা ডোজটা বেশি হয়ে যাবে। এর জন্য অ্যাটলিস্ট 6 ঘন্টার মধ্যে না নেওয়াটাই শ্রেয়। এবং ওই সময় যদি জ্বর থাকতেই থাকে তাহলে অন্যান্য যে সমস্ত একটু স্পঞ্জিং করে দিল, একটু হালকা কুসুম কুসুম গরম পানিতে গা মুছাই দিল, একটু হাতে পানি দিল, এগুলোর মাধ্যমে জ্বরটা কমানোর ব্যবস্থা করাটা খুব মানে অল্প সংখ্যক হলো। মাঝে মাঝে দেখা যায় যে এই যে প্যারাসিটামল জাতীয় ওষুধে যদি না কমে তারা ক্লোফেনাক জাতীয় ওষুধ অনেক সময় দিয়ে দিতে আমরা দেখি, এগুলোকে আসলে কতটুকু সমীচীন বা যৌক্তিক? এই ক্লোফেনাক জাতীয় ওষুধগুলো আমরা বলি NSAID বলি, নন স্টেরয়েড ইনফ্লুয়েন্ট ড্রাগ। এটা ব্যবহার করা বর্তমান যে সময়ের জ্বর হচ্ছে এটা একান্তই অনুচিত, কারণ হচ্ছে যদি এগুলো ব্লিডিং টেন্ডেন্সিকে বাড়ায় দেয়। এখন আমরা অনেক সময় জানি না যে এটা আসলে তার প্রাথমিকভাবে প্রথম 1 দিন 2 দিন তো বোঝা যায় না যেটা ভাইরাস জ্বর না এটা ডেঙ্গু, সেক্ষেত্রে তারা আরো ক্ষতি হতে পারে। হ্যাঁ, সেটা এর জন্য কোনো ব্যথানাশক যে ওষুধগুলো আছে ক্লোফেনাক এই জাতীয় ওষুধগুলো একদমই ব্যবহার করা উচিত হবে না। জি, অনেকেই দেখা যাচ্ছে আমি তীব্র জ্বর নিয়ে আসলে যেহেতু সকলে ভুগছে এই সংক্রান্ত অনেকগুলো প্রশ্ন করছে। আসলে অনেকে দেখা যায় যে খুব জ্বর আসলে গোসল করে ফেলেন বা মাথায় পানি দেন, এইটার সম্পর্কে যদি একটু বলতেন। মানে গোসল করলে হয় কি যে সারা শরীরেই তো পানির একটা ফ্লো যাচ্ছে, টেম্পারেচার আমাদের সারা শরীর থেকেই লস হচ্ছে, কিন্তু আমরা যে মাথায় পানি ঢালি আসলে টেম্পারেচার শুধু মাথার থেকেই লস হচ্ছে। এর জন্য মাথায় পানি না ঢেলে যদি কাপড় দিয়ে সারা শরীর স্পঞ্জ করে দেওয়া যায়, একটু মুছে দেওয়া যায়, তাহলে টেম্পারেচার লসটা আরও ইফেক্টিভ হয়, আরও তাড়াতাড়ি জ্বরটা কমে যায়। আচ্ছা, এই সময়ে দেখা যাচ্ছে যে ভাইরাস জ্বর যেটা হচ্ছে সকল শ্রেণীর সকল বয়সের মানুষের তো হচ্ছে, আবার গর্ভবতী মায়েদের তো হয়। আসলে এই সময় তাদের ক্ষেত্রে আসলে কি কি জটিলতা হতে পারে বা ব্যবস্থাপনা এটা কি? এখন আমরা যেটা নিয়ে মূলত ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসও এই বছরের শুরুর দিকে রিপোর্টেড হয়েছে 4-5টা কেসেস। এখন এর মধ্যে সবচেয়ে সিরিয়াস হচ্ছে জিকা, যদিও এর ইনসিডেন্স অনেক কম। জিকা যদি প্রথম 3 মাসের মধ্যে হয়, তাহলে গর্ভের প্রথম 3 মাস, গর্ভবতীর প্রথম 3 মাসে যদি হয় তাহলে কিন্তু এটা জন্মগত ত্রুটি, স্পেশালি মাথাটা ছোট হয়ে যাওয়া, এটা মাইক্রোকেফালি বলে, এটা একটা কমপ্লিকেশনস কমনলি হয় এবং কিছু কিছু নিউরোলজিক্যাল কমপ্লিকেশনস হয় জিকার ক্ষেত্রে। আর ডেঙ্গুটার সমস্যা হচ্ছে যদি লাস্ট ট্রাইমেস্টার মানে শেষ 3 মাসের মধ্যে যদি হয় বা ডেলিভারির আগে আগে ডেঙ্গুটা হয়, ওই সময়ের জন্য ডেঙ্গুটা প্রবলেম। কারণ যখন ডেলিভারি হবে, যদি সিজারিয়ান সেকশন নর্মাল ডেলিভারি, ওই সময় একটা বেশি পরিমাণ ব্লিডিং হওয়ার একটা রিস্ক থাকে ডেঙ্গু রোগীদের। এর জন্য শেষের দিকে হলে ডেঙ্গুটা প্রবলেম, প্রথম দিকে হলে এই জিকাটা প্রবলেম। আর নরমালি যে সাধারণ ভাইরাস জ্বর তাতে খুব একটা আসলে সমস্যা কিছুটা রিস্ক থাকে। স্পিনিশরাই দেখা গেছে যে প্রিম্যাচিউর ডেলিভারি হওয়ার চান্স থাকে, আগে ডেলিভারি হয়ে যায়, বার্থ ওয়েট একটু কম হয়, মানে জন্মগত যে ওজন সেটা একটু কম হয়, এই জাতীয় কিছু কিছু সমস্যা কিছু কিছু রিপোর্টিং আছে, বাট এটা অত সামগ্রিকভাবে খুব বেশি আসে। সবচেয়ে বেশি যেটা জিকাটা হচ্ছে সবচেয়ে খুব সুন্দর হয়ে বলছে। এই সময় আসলে এই যে ভাইরাস জ্বর রয়েছে অনেকের ক্ষেত্রে তীব্রতাটা হয়ে যায় বা ডেঙ্গুর সাথে তো পার্থক্য করতে হয় অনেক সময়। কি কি পরীক্ষা নিরীক্ষা আপনারা এই সময় করেন, এই বিষয়ে আমরা আলাপ করবো একটি বিরতির পর। শুধু দর্শক, অনুষ্ঠানে এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ডক্টর সলকন অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় ভাইরাস জ্বর এবং আমাদের সাথে অতিথি হিসেবে আছেন ডাক্তার মঞ্জুরুল হক। আমরা আলাপ করছিলাম যে ভাইরাস জ্বরের পরীক্ষা নিরীক্ষা, কী কী পরীক্ষা নিরীক্ষা আসলে আপনি তো বলেছেন যে খুব বেশি জটিলতা হয় না, কিন্তু এটা ভাইরাস জ্বর ডেঙ্গু কিনা বা চিকুনগুনিয়া কিনা এগুলি থেকেও তো আসলে আলাদা করতে হবে। এই সময় আসলে কী কী পরীক্ষা নিরীক্ষা করেন জ্বর নিয়ে যখন আসেন? আসলে কি যে আমাদের ডেঙ্গু জ্বর যেটা, ওইটাই আমাদের আসলে মেনলি প্রবলেম করে। চিকুনগুনিয়া জ্বর যেটা, এটা মানুষকে কষ্ট দেয়, অনেকে জয়েন্ট পেন এটা বেশ লং টাইম, যেগুলো জ্বর কমে গেছে তারপরে কয়েক মাস ধরে তার ব্যথা আছে, এই যেহেতু সমস্যা করতেছে চিকুনগুনিয়া ইদানিংকালে হচ্ছে এটা। বাট যেটা ইমিডিয়েটলি প্রবলেম ক্রিয়েট করে সেটা হচ্ছে ডেঙ্গু। এই জন্য আমরা প্রথমে জ্বর হলে প্রথমে আসলে ডেঙ্গু আছে কি না, যেহেতু দুইটার সিমটম অনেকটা কাছাকাছি, এই জন্য আমরা ডেঙ্গু আছে কি না ওটা আমরা দেখে নিই। আর বর্তমানে এখন PCR একটা টেস্ট আছে যেটা একসাথে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা একই টেস্টের মাধ্যমে দেখে নেওয়া সম্ভব হয়। প্রথম 3 থেকে 5 দিনের মধ্যে আমরা এটা করে ফেলতে পারি। এটা করলে আমরা এই 3টার মধ্যে কোনো একটা থাকলে আমরা
বেশ নিশ্চিতভাবে ডিটেকশন করা সম্ভব হয়। পিসিআর একটা টেস্ট আছে, এই টেস্টের মাধ্যমে, কিন্তু এটা সব জায়গায় অ্যাভেলেবল না এবং একটু খরচ সাপেক্ষ। এই জন্য আমরা অ্যাটলিস্ট আমরা একটা ডেঙ্গুর NS1 করে, যেটা অল্প পয়সায় করে ফেলা যায়, ওটা করে আমরা নিশ্চিত হই না যে ডেঙ্গু আছে কি নাই, তারপরে আমরা সেই অনুযায়ী ব্যবস্থাপনা দিই। কারণ যদি চিকুনগুনিয়া রোগীদের বেশ ভালো রকম ব্যথা থাকে, যদি আমরা ডেঙ্গু নাই এবং রোগীর প্লেটলেট কাউন্ট ভালো আছে, এটা যদি আমরা নিশ্চিত হতে পারি, তাহলে কিন্তু আমরা তাকে স্বল্পমেয়াদী ব্যথার ওষুধ তাকে দিতে পারি, যেটা কিনা রোগীকে বেশ আরাম দেয়। জি, তো এই যে বিষয়গুলো আমরা যতটুকু মানে খোঁজখবর আছে যে আমাদের যে PCR মেশিনগুলো রয়েছে করোনার সময় বা আমাদের টিবি ডায়াগনোসিস যে সেগুলোতে আসলে যদি সরকার ব্যবস্থা করে, তাহলে ওই মেশিন দিয়ে কি এটা ডায়াগনোস করা সম্ভব? ওই মেশিন দিয়ে করানো সম্ভব হবে এবং আমাদের মুগদা হাসপাতালে আমরা রিসার্চ পারপাজে অলরেডি এটা আমরা শুরু করছি আর কি। আচ্ছা, আমরা এখন মানে অল্প কিছু কিট দিয়ে আমরা ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং জিকা একসাথে আমরা টেস্ট করছি অলরেডি। জি, খুবই আসলে এটা আশাব্যঞ্জক কথা এবং রোগীদেরকে তাতে স্বস্তি দেওয়ার একটা বিষয় রয়েছে। আসলে আমরা তো প্রথম থেকে আলাপ করছিলাম যে ভাইরাস যে এই সময় যে ফ্লুয়ের যে জ্বরগুলি হচ্ছে, এগুলি বাসাতেই চিকিৎসা করা সম্ভব। আপনি কিছু পরামর্শও দিয়েছেন। কখন কখন মনে হবে যে না, এখন আর বাসায় রাখা আসলে উচিত হবে না, এই লক্ষণগুলো দেখা গেলে হাসপাতালে বা চিকিৎসকের কাছে দ্রুত নিতে হবে? ফ্লুর ক্ষেত্রে একই কথা বলছি, যাদের রিস্ক ফ্যাক্টরস আছে তাদেরকে প্রিভেন্ট করার জন্য আমরা ভ্যাকসিন দিতে পারবো। যদি ভ্যাকসিন না দেওয়া থাকে, যদি ফ্লু সাসপেক্ট করি, তাহলে সাধারণত ফ্লুর জন্য খুব স্পেসিফিক ড্রাগস প্রয়োজন পড়ে না, বাট অল্প কিছু রোগীর ক্ষেত্রে আমরা অ্যান্টিভাইরাল ড্রাগস ইউজ করতে পারি যাদের এরকম রিস্ক ফ্যাক্টরস আছে। বাট সেই ক্ষেত্রে বাংলাদেশে কি অ্যাভেলেবেল আছে? হ্যাঁ, বাংলাদেশে অ্যান্টিভাইরাল ড্রাগসগুলো আছে এবং সেটা হচ্ছে প্রথম 48 ঘন্টার মধ্যে ওষুধটা শুরু করতে পারলে হচ্ছে ভালো হয়। অ্যান্টিভাইরাল ওসেলটামাভির কিছু ওষুধ আছে যেটা আমাদের অ্যাভেলেবল, ওটা শুরু করা যায়। বাট ওই যে বললাম, সবার জন্য প্রয়োজন পড়বে না। যারা ওই ধরনের রিস্ক ফ্যাক্টরস আছে তাদের ক্ষেত্রে এটা দেওয়ার সুযোগ আছে, বাট মোস্ট অফ দ্য টাইম এগুলো লাগে না, বেশিরভাগ ক্ষেত্রে এটা প্রয়োজন পড়ে না। এই সময় যে জ্বর হচ্ছে, আপনি ফ্লুয়ের কথা বলছেন, ফ্লুয়ের যে সর্দি কাশি সেসব থাকে, এগুলি কীভাবে ছড়ায়? এবং আমরা একদম শেষ পর্যায়ে চলেছি, 1 মিনিটের মতো আছে, এটা প্রতিরোধের উপায় কি? এটা মূলত ড্রপলেট ইনফেকশন বলি আমরা, যেটা খুব বেশি মানে সর্দি, হাঁচি, কাশি এর মাধ্যমে এটা মূলত ছড়ায় এবং এটা খুব বেশি দূর পর্যন্ত ট্রাভেল করে না। এজন্য যারা ক্লোজ কন্ট্যাক্টে থাকে তাদেরই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং যখন আমরা হাঁচি কাশি দিই, তখন যদি আমরা নর্মাল যে এটিকেটগুলো আছে আমাদের, মুখ একটা টিস্যু দিয়ে কাভার করা, একটা রুমাল দিয়ে কাভার করা, এগুলো যদি মেনটেন করতে পারি, তাহলে কিন্তু এটা অনেকাংশেই একজনের কাছ থেকে আরেকজন ছড়ানোর যে সুযোগটা, এটা আমরা ওটাই কমায় ফেলতে পারি। শুধুমাত্র আমাদের নর্মাল ক্লোজ যে জায়গাগুলি থাকে, যদি কেউ ধরুন পাবলিক পরিবহন উঠলো, বাসে উঠলো বা লিফটে উঠলো, তখন যদি একটু যদি মাস্ক ইউজ করে, ঠিক আছে, হাঁচি কাশি দেওয়ার সময় যদি নিজেকে একটু প্রোটেক্ট করে হাঁচি কাশি দেয়, তাহলে এটা একজনের কাছ থেকে একজন ছড়ানোর সম্ভাবনা অনেকটাই কমে যায়। আর ডেঙ্গু, চিকুনগুলো তো যেহেতু মশাবাহিত রোগ, ওটার ক্ষেত্রে সামগ্রিক নিজেকে এবং নিজের বাসার চারপাশে একটা আসলে প্রতিরোধের ব্যবস্থা করা উচিত। ডাক্তার মঞ্জুরুল হক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ, দর্শকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আসলে যেমনটি শুনছিলেন যে এই সময় যে ভাইরাস জ্বরে সকলেই নাকাল হচ্ছে, বিভিন্ন ধরনের আমরা দেখা যাচ্ছে যে ব্যথায় ভুগছেন, সর্দি কাশিতে ভুগছেন, কিন্তু একটু যদি আমরা নিয়ম মেনে চলি এবং ডাক্তার মঞ্জুরুল হক যে কথাগুলি বলেন সেগুলি একটু যদি স্মরণে রাখে, তাহলে কিন্তু এই ভাইরাস জ্বর থেকে আসলে উত্তরণের সম্ভব। আমরা এই সময় বেশি বেশি করে পানি খেতে হবে এবং প্যারাসিটামল জাতীয় ওষুধগুলো খেতে হবে। যদি দেখা যায় যে ডেঙ্গু না কিন্তু চিকুনগুনিয়া রয়েছে, সেক্ষেত্রে কিছু সময়ের জন্য আমরা ব্যথানাশক ওষুধ খেতে পারি, কিন্তু সচেতনতা এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চললে এই রোগ থেকে আমরা মুক্ত থাকতে পারবো। আমরা সকলে ভালো থাকি এই কামনে আজকে আমাদের বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।